সামিট পাওয়ার টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নিয়মিত যারা এটি নিউজ দেখেন তারা জানেন যে প্রতি শুক্রবার রাতের এই আয়োজন করোনা উপলক্ষে করোনার কারণে আমরা অনেকদিন এই অনুষ্ঠানটি করিনি, আবারও শুরু হয়েছে নতুন কলেবরে। নিশ্চয়ই আপনারা থাকছেন আমাদের সঙ্গে। আজকে আমরা ব্লু ইকোনমি নিয়ে কথা বলবো। সমুদ্রের যে সম্পদ আছে সেগুলো নিয়ে কথা শুনবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলম। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব। স্বাগত জানাচ্ছি স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। জ্বালানি বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বদরুল ইমাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কানেক্টিভিটিতে, আমরা দেখতে পাচ্ছি। ব্লু ইকোনমি নিয়ে কথা বলতে গেলে নিশ্চয়ই আমাদের দর্শক যারা তারা নিশ্চয়ই জানেন যে সমুদ্রের তলায় আমাদের অনেক সম্পদ, আর সমুদ্র বিজয়ের কথা আমরা ভুলে যাইনি। 2012-তে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে বাংলাদেশ লড়াই করে একেবারে আন্তর্জাতিক আদালতে মামলা করে 35 বছরের লম্বা সময়ের ঝুলে থাকা মামলা, সেটাতে জয়লাভ করেছে বাংলাদেশ। আর তারপরে 2014-তে সমুদ্র সীমার সব বিরোধ মিটেছে ভারতের সঙ্গে। তারপরে আজকে 2020 সাল, এরই মধ্যে হয়তো বার কয়েক কথাবার্তা হয়েছে, বিভিন্ন জায়গায় অনেক প্রতিষ্ঠান হয়েছে সমুদ্র বিজ্ঞান বিষয় নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে কোর্স খোলা হয়েছে, কিন্তু 14 থেকে 2020 সাল এর মধ্যে আমরা আসলে আমাদের সম্পদ, আমাদের সমুদ্রের তলায় যে তেল গ্যাস ইত্যাদির যে আমরা বলি যে লিকুইড গোল্ড, সেটার কদ্দূর এগুলো, সেটার ব্যাপারে ইনভেস্টমেন্ট কোনো কিছু এসেছে কিনা, আমাদের ট্যুরিজম খাতটা কতটুক এগুলো, অর্থাৎ সমুদ্র কেন্দ্রিক যে ট্যুরিজম, আর সমুদ্রের মধ্যে যেসব আছে অর্থাৎ সামুদ্রিক মাছ, সামুদ্রিক যেসব খাবার, লবণ, সিউইড ইত্যাদি অনেক কিছু। তো সেই জায়গায় কোথায় আছি একটু শুনে নিতে চাই। আমি স্যার একটু আপনার কাছ থেকেই শুনতে চাই, সহজ করে যদি বলেন। আমাদের দর্শকরা খুবই কৌতূহলী এই ব্যাপারটা নিয়ে, অনেক থেকেই অনেক সময় প্রশ্ন যে কি হলো, আসলে কি হলো স্যার? ধন্যবাদ। আমি প্রথমেই শুরু করতে চাই যে এটা বলে যে ধরেন বাংলাদেশের কিন্তু সমুদ্র সীমা হয়েছে 35 বছর পর। 35 বছরই কিন্তু এই ঢাকা শহরে বা পলিসি মেকিং লেভেলে তেমন কোনো উদ্যোগ এটা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগে একটা এরকম একটা সিদ্ধান্ত উনি নিয়েছিলেন। কারণ আন্তর্জাতিক আদালতে গেলে কিন্তু একটা জিনিস হয় যে আপনি কি জিতবেন বা হেরে আসবেন এটা কিন্তু বলা খুব মুশকিল, এই ডিপেন্ড করে জাজদের উপরে। কিন্তু যাই হোক, উনি যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, যে প্রজ্ঞা দেখিয়েছিলেন, সেটার ফলেই কিন্তু আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো যে আমরা নদীমাতৃক বাংলাদেশ ছিলাম। কারণ বাংলাদেশ আমরা পড়েছি ছোটবেলা থেকেই নদীমাতৃক বাংলাদেশ, তার মানে নদী যেখানে শেষ বাংলাদেশও সেখানেই শেষ। কিন্তু নদী শেষ হওয়ার পরেও যে আমাদের একটা বড় জায়গা আছে বা ছিল, এটা কিন্তু আমাদের এই 14 সালের আগে জানা ছিল না। 14 সালে আমাদের বঙ্গোপসাগর আমরা এরকম করে দেখেন, 14 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই দেশের মতো আরেকটা দেশ সাগরে সৃষ্টি করে দিয়েছেন, যার আয়তন হলো 1,18,813 বর্গ কিলোমিটার। তার মানে আমাদের মূল ভূখণ্ডের প্রায় 80 ভাগ আমাদের সাগরে, মানে আমাদের 1,47,570 এখানে, আর ওখানে হলো 1,18,813। কাজে আমরা কিন্তু খুব বেশ কমে নাই। কিন্তু এই যে জায়গাটা সমুদ্রের তলায় আরেকটা বাংলাদেশ, জি আরেকটা বাংলাদেশ, কিন্তু এই যে জায়গাটা মানে প্রধানমন্ত্রী আমাদেরকে এনে দিলেন, এটার আমাদের দেখাশোনা করার বা এর যে আপনি যেটা বলতেছেন যে এর বিরুদ্ধে পক্ষে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা কিন্তু বসে থাকিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ধরেন 14 সালের 8ই জুলাই প্রথম শেষ রায়টা হয়ে যায় ভারতের সঙ্গে। এই রায় হওয়ার পরেই 1 সেপ্টেম্বর ঢাকাতে একটা আন্তর্জাতিক ব্লু ইকোনমিক কনফারেন্স, প্রথম ব্লু ইকোনমি একটা কনফারেন্স করা হয়। এই কনফারেন্সে দেশি বিদেশি অনেক বিশেষজ্ঞ এসেছিলেন এবং 40টা দেশের প্রতিনিধিরা এসেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী সহ তার ক্যাবিনেটের প্রায় 7 জন মন্ত্রী এখানে উপস্থিত ছিলেন। দেখে এই প্রথমবার আমাদের বাংলাদেশের মানুষের কাছে এই যে টার্মটা ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি, এইটা কিন্তু
মানুষ জানতে শুরু করলো যে ইয়েস, অন্তত এটুকু আমরা জোর গলায় বলতে পারি, জি। ব্লু ইকোনমি ব্যাপারটি বাংলাদেশের মানুষ এখন বুঝেছে। জি, জি। মানে এটা একটা সমুদ্রের তলায় অফুরান সম্পদ আছে, জি। যেটা আমাদের অর্থনীতিকে অনেকভাবে এগিয়ে নিতে পারে, কিন্তু ব্যবসায়ীরা কি উদ্যোগী হয়েছে সেই ক্ষেত্রে, অ্যাওয়ারনেস তৈরি হয়েছে? আমি আপনাকে একটু এই বলতে চাই যে ব্লু ইকোনমির যে সেক্টরগুলি আছে কয়েকটি, যে মূল সেক্টর, সেটা কি আমরা যদি প্রথমেই দেখি মেরিন ফিশারিজ, সামুদ্রিক মাছ চাষ, এটা একটা বড় সেক্টর আমাদের জন্য, কারণ মাছ আমাদের পুষ্টিও দেয়, ফরেন কারেন্সিও নিয়ে আসে। আবার তারপরে আছে ধরেন শিপিং, এটাও একটা বড় সেক্টর আমাদের, ব্যবসা বাণিজ্যের জন্য শিপিং ছাড়া আমাদের যেমন পথ নাই। তারপরে ধরেন তেল গ্যাস, আপনি যেটা বললেন এনার্জি, সমুদ্রের তলের জিনিস, তলের জিনিস। এরপরে সাগরকে আমরা ব্যবহার করতে পারি, যেমন ট্যুরিজমে আমরা ব্যবহার করি, আমাদের দেশে ট্যুরিজম হয়তো কম। বায়োকেমিস্ট্রি, সাগরের গাছ ও মাছ থেকে ওষুধ তৈরি করা, বিভিন্ন দেশে এটা হচ্ছে, আমাদের এটা হচ্ছে না। তারপরে ধরেন সাগরে প্রচুর কার্বন ডাই অক্সাইড ধরে রাখে সাগরে, এবং সাগর থাকার কারণে আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্টগুলো আছে সেটাও কিন্তু কার্বন সিকুয়েস্ট্রেশনের একটা বড় পথ। সাগর থেকে আমরা সল্ট পাই, আমাদের সাগরের উপকূলে প্রচুর পরিমাণে আপনি ধরেন জিরকন এবং অন্যান্য খনিজ পদার্থও কিন্তু রয়ে গেছে। কাজে সামগ্রিকভাবে একটা খুব বড় একটা সেক্টর। আমি একটু একটু করে শুধু ভাগ করে আপনাকে আমি বলতে চাই যে, যেমন সামুদ্রিক মৎস্য, আমাদের এই বঙ্গোপসাগরে গত বছর 9 মিলিয়ন টন, মানে 90 লক্ষ টন মাছ আহরণ করা হয়েছে বঙ্গোপসাগর থেকে। সেটা ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ। সেখানে কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরা আমাদের স্টেক হলো মাত্র 1,20,000 টন গত বছরে। সেটা খুবই কম, কারণ আমাদের দেশে যেটা প্রবলেম সেটা হলো যে আমাদের যে কাঠের নৌকা আছে প্রায় 70,000, এরা প্রায় 30 মাইল পর্যন্ত মাছ ধরে। আর আমাদের স্টিল বডি ট্রলার আছে প্রায় 250, এরা যায় আরও 30 মাইল। আমাদের সমুদ্র কিন্তু 660 কিলোমিটার লম্বায়। কাজেই 60 কিলোমিটারের পরে আমাদের আসলে গভীর সমুদ্রে যে মাছ ধরার যে ব্যাপারটা, এইটা আসলেই এখন পর্যন্ত আমরা যেমনভাবে গড়ে উঠেনি। আপনি যেটা বললেন যে এটা ঠিক, আমরা কি করেছি, আমরা প্রচুর প্রাইভেট সেক্টর থেকে ইনভেস্টমেন্ট আনার জন্য চেষ্টা করেছি। সরকার 19টা লাইসেন্স দিয়েছে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য, কিন্তু এখন পর্যন্ত কেউই আসলে, যেহেতু ওই যে যেটা আপনার সাথে আগেই কথা বলতেছিলাম, যে আমরা ল্যান্ডে ইনভেস্ট করে অভ্যস্ত, ল্যান্ডকে আমরা দেখতে পাচ্ছি, এখানে ইনভেস্ট করলে, গার্মেন্টসে ইনভেস্ট করলে আমরা তার ফলও পাচ্ছি। সেখানে পানির নিচে অল্প সময় জানি আর না জানি, রাইট, কিন্তু সেখানে পানির নিচে কি আছে না আছে, কি ইনভেস্ট করলে কি পাবো না পাবো, এই জায়গায় একটা এখনো দোদুল্যমান আছে, যে নাই তা না, দোদুল্যমান তো আমাদের আছে। তবে আমরা, সরকার মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রজেক্ট, পাইলট প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন, যে প্রজেক্টের মাধ্যমে সরকারই প্রথমেই এটা দেখবে যে গভীর সমুদ্রে মাছটা কিভাবে ধরা যায়। এটাকে লং লাইন পদ্ধতি বলে। আপাতত সমুদ্রের নিচের, মানে ঠিক তেল গ্যাসের মধ্যে হাত দেওয়া না, মানে আপাতত মাছ এবং অন্যান্য যেসব, মাছটা সব থেকে বড়, কারণ এটা মাছটা অলরেডি আপনার ইনপুট কিন্তু দিতে হচ্ছে না, মাছটাকে বড় করার জন্য আমাকে খাবার দিতে হচ্ছে না, কিছু না, মাছটা সাগরে আছে। আপনি জাহাজ কিনবেন, সাগরে মাছ ধরবেন, বিদেশে পাঠাবেন। স্পেশালি ধরেন টুনা জাতীয় মাছ, টুনা বা বড় বড় মাছ 50-60 কেজি, এগুলো ধরেন সাগরের তলদেশে 100-150 ফিট পানির নিচে থাকে। এটা আমরা এখন পর্যন্ত এই জায়গাটায় যেতে পারিনি, তবে চেষ্টার কোনো ত্রুটি নাই, সবকিছু। মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন ইতিমধ্যে একটা মেরিটাইম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি করে দিয়েছেন, এটা ঢাকায় এখনও, কারণ দক্ষ জনবল আমাদের নাই আর কি। তারপরে বাংলাদেশ ওশনোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট কক্সবাজারে করে দিয়েছেন রিসার্চ করার জন্য। কয়েকটা ইউনিভার্সিটি, ঢাকা সহ, চিটাগং সহ, পটুয়াখালী এবং খুলনা, এই ইউনিভার্সিটিগুলোতে এই সমুদ্র বিজ্ঞান বিভাগ চালু হয়েছে এই দক্ষ জনবল সৃষ্টি করার জন্য, যেগুলো এখানে নাই। আমাদের আরেকটা বড় সেক্টর হলো ধরেন শিপিং, মানে সমুদ্রে আমাদের আমদানি রপ্তানি ধরেন গত বছর প্রায় $90 বিলিয়ন কাছাকাছি ছিল আমদানি রপ্তানি। এই $90 বিলিয়ন আমদানি রপ্তানি ঢাকা শহরে আপনি হয়তো এখান থেকে বুঝতেও, চিন্তাও করতে পারতেছেন এগুলো কিভাবে বিদেশে যায়, কিভাবে বিদেশ থেকে আসে। মোটামুটি এর জাহাজের মাধ্যমে আসা যাওয়া করে। গত বছর আমাদের দেশে জাহাজ এসেছিল প্রায় 3,660টি জাহাজ। তার মানে আমাদের ইম্পোর্টটা তারা নিয়ে আসছে, এক্সপোর্টটা ক্যারি করে নিয়ে গেছে। আমরা এই জাহাজ বাবদ শুধু ভাড়া দিয়েছি প্রায় $5 বিলিয়ন। আমাদের যদি নিজস্ব জাহাজ থাকতো, আমাদের নিজস্ব জাহাজের সংখ্যা হলো মাত্র 55টা, বিএসসিতে আছে 6টা, আর বাকিগুলো প্রাইভেট সেক্টরে। কিন্তু আমাদের যদি নিজস্ব জাহাজ থাকতো, সরকার আইন করে দিয়েছে যে 50% আমাদের কার্গো
আমাদের জাহাজ আমরা ক্যারি করব। কাজে আমাদের নিজস্ব জাহাজ থাকলে এই যে ধরেন বিরাট একটা $5 বিলিয়ন বিদেশে চলে যাচ্ছে, এর অর্ধেকও যদি আমরা দেশে রেখে দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের জিডিপিতে একটা বিরাট জাম্প হতো। এখানেও তো একটা ইনভেস্টমেন্টের সুযোগ আছে, এখানেও একটা ইনভেস্টমেন্টের সুযোগ আছে। সেখানে কাজে আপনাদের মাধ্যমে এই যে আপনি আজকে ডাকছেন, মানে আপনারা তো সাগর খুব বেশি সময় দেন না, কোনো ইলেকট্রনিক মিডিয়ায় দেন না। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই যে প্রথম একটা টক করতেছেন, আরও দুই একটা জায়গায় হয়েছে, বাট আমি বলবো যে এত বড় সাগরের জন্য যে পরিমাণ সময় পাওয়া দরকার আমরা পাই না বলেই এই প্রাইভেট সেক্টরের উদ্যোক্তারা আসে। স্যার, এক্ষেত্রেও আমার মানে প্রশ্ন যে আমরা কথা আসলে কার জন্য বলবো? ব্লু ইকোনমি বোঝানোর কথা, সেটা কিন্তু গত 4 বছরে বা সমুদ্র বিজয়ের মাধ্যমে সাধারণ যে কোনো মানুষ, এখন আমি যদিও ইংরেজি শব্দটা বলি, হ্যাঁ, আপনি বললেন যে সুনীল অর্থনীতির চেয়েও ব্লু ইকোনমি বুঝে গেছে, সাধারণ মানুষের অ্যাওয়ারনেস আছে। কিন্তু যাদেরকে আমরা টার্গেট করি, যে অর্থাৎ এই জাহাজের সেক্টরে ইনভেস্ট করবে, মাছ আহরণ সেখানে ইনভেস্ট করবেন, তারা ব্যবসায়ী গ্রুপ, তাদের জন্য তো আসলে টেলিভিশনের বরাদ্দ টাইমের দরকার পড়ে না, তাদের জন্য তো আপনারা অনেক কিছু করছেন, তারা আগ্রহী হচ্ছে না কেন? আমি কি একটু বদরুল ইমাম স্যারের কাছ থেকে শুনে আসবো? স্যার, প্রশ্নটা আপনার কাছেই। স্যার, এই যে এত সম্ভাবনা, স্যার একটু মানে বলছিলেন এই যে আমরা টেলিভিশন চ্যানেলগুলো খুব একটা সময় দেয় না, আসলে সময় তো আমাদের টার্গেট গ্রুপ যদি ইনভেস্টাররা হয়, ইনভেস্টাররা কেন এখানে আগ্রহী হচ্ছে না? সেটা কি এই টেলিভিশনে টকশো করার হচ্ছে না? এটা তো নিশ্চয়ই মুখ্য কারণ নয়, তারা তো খোঁজ খবর রাখেন। সেটার পেছনে কি অন্য কোনো কারণ আছে? দেখেন, এটা হলো কি যে টেলিভিশনের প্রোগ্রাম যদি বলেন, আমি কিন্তু বলবো যে যথেষ্ট প্রোগ্রাম তো হয়েছে। আপনাদের এই টেলিভিশনের চ্যানেলেই তো আমার যতটুকু মনে হয়, যদি তুলনা করি দুর্নীতির উপরে আমি অন্তত কয়েকটা উপস্থিত ছিলাম, হয়নি যে তা না। এবং না, এটা আসলে এটা বিষয় না স্যার, এটা এমনি স্যার আমাদেরকে ঠাট্টা করে বলেছেন। কিন্তু আমি বলছি যে টার্গেট গ্রুপ, অর্থাৎ যারা ইনভেস্ট করবেন, ব্যবসায়ীরা অনেকেই স্যার কথা বলছিলেন যে গার্মেন্টস হলো সবচেয়ে ইজি ইনভেস্টমেন্ট, ব্যাংক টাকা দিচ্ছে, সরকার সহযোগিতা দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে, 5 বছরের মাথায় বিরাট কিছু শিল্পপতি। তো এই ব্লু ইকোনমির অনেক কিছু আমরা জয় করলাম, সেখানে আমাদের ব্যবসায়ীরা যদি এগিয়ে না আসে তাইলে তো কোনো অ্যাচিভমেন্টটা আমরা ঘরে তুলতে পারছি না, সুফলটা পাওয়া যাবে না। তবে সেটার কারণটা শুধু, হ্যাঁ, আমি বলছি যে এইটার ব্যাপারটা হচ্ছে শুধু আমাদের ব্যবসায়ী না, আপনার আরো বৃহত্তর পরিসরে আমাদেরকে দেখতে হবে এই ব্লু ইকোনমিকে যদি আমরা সাফল্যজনকভাবে আহরণ করতে চাই, তাহলে আমাদের আন্তর্জাতিক লেভেলে যেতে হবে। এবং বিশেষ করে তেল গ্যাস অনুসন্ধানের ব্যাপার, কারণ সমুদ্রের যে সমস্ত সম্পদ সবচেয়ে বড় আকর্ষণ করে যে কোনো দেশকে, তার মধ্যে গ্যাস এবং তেলই অন্যতম প্রধান। এবং পৃথিবীর বহু জায়গায় যে সমস্ত দেশ আছে, তাদের সমস্ত সীমানা আছে, তারা কিন্তু সকলেই এই সম্পদকে প্রচুরভাবে মানে অনুসন্ধান করে, আহরণ করে এবং কাজে লাগায়। সুতরাং এটা করতে গেলে যে যদি আমরা আমাদের নিজের শুধু ব্যবসায়ীদের কথা চিন্তা করি তা হবে না, কারণ আমাদের দেশে এই টেকনোলজিটা এখনো আমাদের ব্যবসায়ীদের মধ্যে গ্রো করেনি। আমাদের দেশে ওই ধরনের কোনো কোম্পানিও নাই, মানে প্রাইভেট কোম্পানি যারা তেল গ্যাস অনুসন্ধান করে। এর জন্য সুনির্দিষ্টভাবে যেটা করতে হবে, সেটা পৃথিবীতে বহু তেল কোম্পানি আছে যারা সমগ্র পৃথিবীব্যাপী সমস্ত আপনার সাগর বক্ষে অনুসন্ধান কাজ করে তারা। এইটা করতে হবে যে এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে এটার উদ্যোগটা নিতে হবে, তাদেরকে ইনভাইট করতে হবে। স্যার, আপনার কি মনে হয় আমরা কি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারিনি, আকর্ষণ তৈরি করতে পারিনি? মানে একটিও আগ্রহী গ্রুপ আমরা এরই মধ্যে মানে আমরা উদ্ধৃত করতে পারছি না যে যারা এই তেল গ্যাস, এটা তো আরও ভেতরকার ব্যাপার। স্যারের সঙ্গে কথা খুরশেদ আলম স্যারের সাথে কথা বলছিলাম মাছ, সিউইড ইত্যাদি এগুলো নিয়ে, আর আপনি তো একে বললেন সমুদ্রের তরলা খুঁড়ে ওখানে গ্যাস তেল যা আছে সেইটা বের করা, সেটা তো আরও গভীরের ব্যাপার। আমরা কোনো এরকম অনুসন্ধান টিমকেই আকৃষ্ট করতে পারলাম না, নাকি কিছু নেই? না, কিছু নেই না, এটা হচ্ছে যে এটার একটা প্রক্রিয়াগত বিষয় আছে। সেটা হচ্ছে যে
যে কোনো দেশ তার সমুদ্র সীমানায় যখন বিদেশি ইনভেস্টরদেরকে আমন্ত্রণ জানায়, সেটার একটা পদ্ধতি আছে যে একটা ব্লক ব্রিডিং বলে, যে তাদেরকে একটা আনুষ্ঠানিকভাবে তাদেরকে বলা হয় যে এখন আমরা এই ব্লককে লিজ দেবো, তোমরা যারা আগ্রহী তারা অ্যাপ্লাই করো, এবং তখন আমরা বাছাই করে এইটা আমরা কয়েকটা কোম্পানিকে কাজটা করি। এটা যে আগে হয়নি তা না, সর্বপ্রথমে বঙ্গবন্ধুর যে সরকারের প্রথম এটা হয়েছিল 1974 সালে, 74 থেকে 78 পর্যন্ত। এই যে পুরো সাগরটা কিন্তু 5-6টা বিদেশি নাম করা বিদেশি অয়েল কোম্পানিকে দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু সেই সময় টেকনোলজি বলেন বা অন্য লজিস্টিক বা অন্য বিষয়ের কারণে এটা অতটা সাকসেসফুল হয়নি। তাছাড়াও এর মধ্যে তো দুর্ঘটনা ঘটে গেল, বাংলাদেশে 75-এর হত্যা হলো, বঙ্গবন্ধুকে হত্যা হলো, এর ফলে যে টার্মোয়েলটা হলো, এর ফলে বিদেশি কোম্পানিগুলো একটু অস্থির ফিল করলেন, তারা দেখে চলে গেল। এরপরে আর ওইভাবে অত ব্যাপক আকারে বিদেশি কোম্পানিদের সাথে কনসলিডেটেড ওয়েতে আপনার এই ইনভাইটেশনটা হয়নি। এখন কথা হচ্ছে যে একেবারেই যে হয়নি তা না, কিছু কিছু বিদেশি কোম্পানি খাপচাড়া ভাবে এসছে, একক ভাবে এসছে। যেমন ধরেন এয়ার এনার্জি নামে একটা কোম্পানি সানগো গ্যাস ফিল্ড আবিষ্কার করলো, সেখান থেকে প্রায় 10 বছর গ্যাস উত্তোলন করলো, আমরা সেটা ব্যবহার করলাম। কিন্তু কথা হচ্ছে এই একক একটা দুটো কোম্পানি দিয়ে আমরা যে সফলতা পেয়েছি, তাতে করে আমরা এটা বুঝতে পারি যে এখানে সম্ভাবনা প্রচুর। আমাদের যদি পুরো সাগরটাকে কম্প্রিহেন্সিভলি আমরা বড় বড় কোম্পানিকে আকৃষ্ট করে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এখানে আমাদের গ্যাস সংকট সমস্যার সমাধান হয়ে যাবে। মিয়ানমারের উদাহরণ আমরা দেখতে পারি, মিয়ানমার তো প্রচুর ভাবে সার্থক এবং সফল হয়েছে, তার ঠিক বর্ডারের এই দিকে আমরা কেন হতে পারবো না? তার কোনো যৌক্তিকতা নাই। আমরা যতদিন ভূতাত্ত্বিক মানে বলতে পারি যে এটা নিশ্চিত যে আমরা মিয়ানমারের সাইডে ওই এলাকাটা অত্যন্ত সম্ভাবনা। কথা হচ্ছে কেন আমরা এই যে 14 সনে আমাদের সাথে মিয়ানমারের আমেরিকান বাউন্ডারিটা ফিক্স হয়েছে, যেটা বললেন। আমার কথা হচ্ছে যে আমরা দেখেন প্রধানমন্ত্রীর কথা বলছি যে উনি আমাদেরকে সমুদ্রে এনে দিয়েছেন, এখন আমরা যদি বসে থাকি উনি নিজে গিয়ে গ্যাসটা তুলে নিয়ে আসবেন, এটা তো উনি নিয়ে এসে দিয়েছেন। এখন আমাদের যে সেক্টরটা এই তেল গ্যাস নিয়ে কাজ করে, তাদের দায়িত্ব যে এটাকে লালন পালন করা, সেই কাজটা হয়। তাহলে 6 বছরে তাহলে আমরা জানতে চাই আসলে যে এই সেক্টর কেন কাজ করেনি, করতে পারেনি, নাকি করতে চায়নি, নাকি জনবলের অভাব, নাকি জ্ঞানের অভাব, নাকি প্রণোদনার অভাব? এতগুলো প্রশ্ন স্যার আপনার কাছেই থাকলো, কাছে আছেন বলে অনেক অনেক প্রশ্ন। স্যার একটা বিরতি নিয়ে আমি আপনার কাছে ফিরছি, ছোট্ট একটা বিরতি। আমরা সামিট পাওয়ারটাকে ব্লু ইকোনমি নিয়ে কথা বলছি। সামিট পাওয়ারটাকে আমরা ব্লু ইকোনমি নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলম আছেন স্টুডিওতে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বদরুল ইমামকে পেয়েছি, তিনি আছেন সরাসরি আমাদের সঙ্গে যুক্ত তার বাসা থেকে। যে প্রশ্নগুলো ছিল স্যার বিরতিতে যাবার আগে অনেকগুলো, কেন হচ্ছে না? অবশ্যই এই প্রশ্ন আসার মতো। তবে আমি যেটা বলবো যে সেটা হলো, যদিও এটা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিষয়, তবু আমি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেহেতু মেরিটাইম বিষয়গুলো দেখাশোনা করি, আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এতটুকু আপনাকে জানাতে পারি আমাদের দেশের জনসাধারণকে, যে সেই মন্ত্রণালয়ও কিন্তু ঠিক একইভাবে বসে নেই। আমাদের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সমুদ্র বিজয়ের পরপরই তারা যে সিদ্ধান্তটা নিয়েছিল, সেটার একটা খুব ভালো দিক ছিল। তাদের সিদ্ধান্তটা ছিল এর মধ্যে একটা মানে সার্ভে পর্যন্ত কি না, সেটি আমি ওটির দিকে আসছি, যে তারা যে সিদ্ধান্তটা নিয়েছিল ইতিপূর্বে, ধরেন আপনার 3-4 বার যে আপনার যখন এই টেন্ডার করা হয়েছে, দেখা গেছে যে আমরা খুব ভালো কোম্পানিকে আনতে পারি,
কারণ আমাদের সাগরে কোনো সার্ভে ছিল না। কাজে মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিল যে আমরা পুরা সাগরটা আমাদের যতটুকু এলাকা আমরা সার্ভে করব। কিন্তু যে সাঙ্গুর কথা স্যার বলছিলেন, না এটা আগে, সাঙ্গুটা আগে হয়ে কিন্তু এটাও তো একটা উদাহরণ না, এনারাও করেছে। এই সার্ভেটা করার কথা ছিল। এই সার্ভেটা হলে এই সার্ভেটা কিন্তু ফ্রি করে দেবে যে কোম্পানি করবে, এবং তারা এই সার্ভের ডেটাটা বিক্রি করে যারা আগ্রহী উদ্যোক্তা বিদেশি তৈল কোম্পানি তাদের কাছে বিক্রি করবে, করে পয়সাটা আদায় করবে। কাজে এটা একটা খুবই ভালো এবং মহৎ উদ্যোগ ছিল। এটা এখনো চলমান আছে, এটা একেবারে শেষ হয়ে গেছে তা না। আসলে সেই সঙ্গে কোথায় সার্ভেটা বিক্রি করবে সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তো অনেকে সার্ভের জন্য নিশ্চয়ই কন্টেস্ট লোকজন অলরেডি তারা আগ্রহী ব্যক্তি প্রতিষ্ঠান আছে, তাদের সাথে কথাবার্তা চলতেছে, হয়তোবা চুক্তি হয়েও যেতে পারে খুব তাড়াতাড়ি। আরেকটা যেটা হয়েছে, আর বেশ কয়েকটা কোম্পানিকে কিন্তু ইতিমধ্যেই আমরা চুক্তিবদ্ধ হয়েছি। আপনি জানেন কনকোফিলিপসের সঙ্গে একটা চুক্তি ছিল, দায়ুর সঙ্গে একটা চুক্তি আছে, ভারতের ওএনজিসির সঙ্গে একটা চুক্তি আছে। সমস্যা হয়ে গেছে যে আপনার এই সময়টাতে আপনি দেখবেন তেলের বাজার কিন্তু কমে গেছে। কাজে তেল এবং গ্যাসের বাজার আন্তর্জাতিক চাহিদার কারণেই হোক, আন্তর্জাতিক মূল্য কমার কারণেই হোক, এই যে সমস্ত কোম্পানিকে আমরা অলরেডি ইতিমধ্যে চুক্তিবদ্ধ আছি, তারা কিন্তু যেভাবে তাদের কাজ, যে গতিতে তাদের কাজটা করার কথা ছিল সেই গতিতে তারা করছে না। বরঞ্চ তারা একটা দাবি দিয়েছিল যে তাদের ধরেন গ্যাসের প্রাইস আমাদের ছিল প্রায় $4.5 মতো পার কিউবিক মিটার। এখন সাগরে যখন কোনো কোম্পানি টাকা লগ্নি করে, আপনি দেখবেন যে প্রথম যেদিন থেকে গ্যাস পাবে সেদিন থেকে গ্যাস তুলে ল্যান্ডে দেওয়ার মতো প্রায় $100 মিলিয়ন খরচ হয়। এমন সময় লাগে ন্যূনতম 7 থেকে 8 বছর। তার মানে আপনি 7 থেকে, আজকে যদি কোনো কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয় 8 বছরের জন্য আপনি ওই $4.5 রাজি হয়ে আমরা মানে এখনকার প্রাইসই থাকবে তখন। এটা হলো আমাদের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের একটা বড় ইম্পর্টেন্ট বিষয় ছিল। এইটা কিন্তু সরকার ইতিমধ্যে রিভাইজ করছেন, করে এটাকে তারা $6.5 নিয়ে গেছেন। কাজে এখানে একটা বিরাট, আমি মনে করি যে একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, প্লাস ওই সার্ভে মানে এটার কারণে যে $4 থেকে $6.5 করার কারণে এখন যারা আশা করা যাচ্ছে তারা আগ্রহী হবেন। কারণ কিন্তু বিক্রিত করতে হবে মানে আমাদের কাছেই, বিক্রিত মোটামুটি আমাদের কাছে করতে হবে, সেটারও একটা দেওয়া আছে। তখনও তো সরকার একটা চাপের মধ্যে হয়তো পড়তে পারে যে তখন ধরেন তেলের বাজার আরো কম, সেটা এখন এই রিস্ক তো নিতে হবে। ধরেন আমি বলি কেন এই রিস্ক নিতে হবে, এই প্রফেসর বদরুল ইমাম সাহেব বললেন যে মায়ানমারের কথা। মায়ানমারে কিন্তু এখনই $7.5, আমরা ভারতের সমান আসছি $6.5, মায়ানমার এখনই $7.5 পার কিউবিক মিটার। তারা অলরেডি বেশি দিচ্ছে, যে কারণেই তাদের ওখানে আর একটু হয়তো যাচ্ছে। আর তাদের প্রক্রিয়াটা আমাদের মতো একটা স্বচ্ছ প্রক্রিয়া না। এই ধরনের একটা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট আমাদের বঙ্গবন্ধু যেটা করে গেছিলেন 1974 সালে, সেটাই ধরেন আমরা ঘষা মাজা করে আর একটু ইমপ্রুভ করে কিন্তু চালিয়ে দিচ্ছি। তাদের প্রক্রিয়াটা কিন্তু আমাদের মতো এতটা মানে ঠিক আমি বলবো যে ট্রান্সপারেন্ট না, যে কারণে ওখানে বেশি লোক যেতে আগ্রহী হয়, আমাদের এখানে হয়তো একটু কম লোক আসতে আগ্রহী হয়, কারণ আমাদের এখানে একটু সময়ও বেশি লাগে প্রসেস করতে, সেটাও হয়তো আরেকটা কারণ হতে পারে। তবে সময় লাগে যে আমাদের টেন্ডার প্রসেসে যেতে হয়, টেন্ডার করলে ধরেন টেন্ডার আসে, টেন্ডারকে ইভালুয়েশন, অনেক দেশে এটা হয় 6 মাসে হয়ে যায়। আমাদের দেশে একটু সময় বেশি লেগে যায় পদ্ধতিগত কারণে। এটা 6 মাসের জায়গায় কতদিন লাগে স্যার? অনেক সময় বছর খানেক, বছর দেড়েক লেগে গেছে এটা আমাদের ইয়েটা। বাট এখন মোটামুটি ভাবে আমি বলবো যে এখন মন্ত্রণালয় খুবই তৎপর এইটার ব্যাপারে, যেহেতু অনেক সময় চলে গেছে। তা আমার মনে হয় যে সমস্ত কোম্পানিগুলো আমাদের এখানে কাজ করছে তাদেরকে যদি আমরা ধরে রাখতে পারি, তারা যদি চলে না যায় এবং নতুন সার্ভেটা যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু এই সেক্টরে আমরা একটা অবশ্যই গতি আমরা দেখতে পারবো। তাছাড়া আমি আপনাকে জানাই, আমি আরেকটা কাজ আমরা হাতে নিয়েছি ওই মন্ত্রণালয় সহ, যে গ্যাস হাইড্রেট আছে কিনা সাগরের তলদেশে। ভারত ইতিমধ্যেই তাদের কাবেরী বেসিনে গ্যাস হাইড্রেট পেয়েছে। গ্যাস হাইড্রেট হলো যে সাগরের তলদেশে পানিতে নিচে তো মাটিরও নিচে গ্যাসটা, মিথেন গ্যাস, সেম মিথেন গ্যাস মাটির চাপে বরফ হয়ে যায়। কিন্তু এই বরফেও যদি আপনি আগুন দেন চলে যায়। তো যেহেতু ভারত ইতিমধ্যে আবিষ্কার করছে, এইটা আমাদের যে মহীশোপান বা আমাদের যে ইজেড এর ভিতরে এটা আছে কিনা সে ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা একটা রিসার্চ প্রজেক্ট শুরু করেছি।
বিদেশি একটা প্রতিষ্ঠানের সেটা সাথে। কারা করবে স্যার? সেটা এই পররাষ্ট্র মন্ত্রণালয় প্লাস জ্বালানি খনিজ পেট্রোবাংলা। না না, সেটা তো আমাদের এক্সিকিউশনের তো মানে খনিজ সম্পদ জ্বালানি মন্ত্রণালয়ে আপনাদের একটা আমরা একটা দায়িত্ব নিয়েছি। কিন্তু এই এই রিসার্চটা কারা করে দেবে? এই রিসার্চটা আমরা একটা বিদেশি কোম্পানির সাথে মিলে করছি আর কি, একসাথে মিলিয়ে করতেছি। তা আমরা যদি দেখি যে ধরেন গ্যাসাইডেটের উপস্থিতি এখানে আছে, যেটা এতদিন করা হয়নি, তাহলে কিন্তু সামনের শতকে জ্বালানি চাহিদা বাংলাদেশের জন্য এক বিরাট পরিবর্তন আনবে। এই যে আমরা বাইরের থেকে যত কিছু এলএনজি এলপিজি যা কিছু আনতেছি, এই কোনো কিছুরই কিন্তু তেমন দরকার হবে না যদি আমরা প্রচুর পরিমাণে গ্যাসাইডেট এখানে, যেটা বলা হয় ধরেন সারা দুনিয়াতে প্রায় 10 বিলিয়ন ইয়ের মতো আছে আর কি এই গ্যাসাইডেট টোটাল পরিমাণে অনেক, কিন্তু আমাদের এখানে স্টাডি হয়নি, এটা আমরা করছি। এটা কেন হঠাৎ মনে হলো যে আমাদের এখানেও থাকতে পারে? এটা মনে হলো বিকজ আমরা মানে এটা কি সায়েন্টিফিক কোনো ইঙ্গিত? সায়েন্টিফিক ইন্ডিক আছে। আমরা ধরেন এই 2011 সালে যখন আমাদের মহীশোপানের দাবিটা দেই আমাদের, কারণ 2001 সালে এই বর্তমান প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন, তখন কিন্তু উনি ওনার শেষ ক্যাবিনেট মিটিংয়ে এই জাতিসংঘের যে আনক্লোজ এটাকে রেটিফাই করে গেছিলেন। 2001 সালের 14ই জুলাই ছিল সে ক্যাবিনেট মিটিং। তো কাজেই এটা নিয়ম ছিল যে যেদিন এটা রেটিফাই হবে সেদিন থেকে 10 বছরের মধ্যে আপনাকে মহীশোপানের দাবি জাতিসংঘে দিতে হবে। 10 বছর মানে 11 সাল। দুঃখজনক হলেও সত্যি যে আপনার 9 সাল পর্যন্ত কিন্তু এই ব্যাপারে সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। 9 সালে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়েন করি। জয়েন করার পরে মাননীয় প্রধানমন্ত্রী 80 কোটি টাকা দিয়েছিলেন। আমরা 32 কোটি টাকা দিয়ে সার্ভেটা করি এই সাগরে। সার্ভে করে 11 সালে আমরা জাতিসংঘে এই দাবি দিই আমাদের মহীশোপানের, এবং সেই সঙ্গে কিন্তু কেসও চলতেছিল। কেসে কিন্তু আমরা মহীশোপানের সীমানাটাও নির্ধারণ হয়ে গেছে, কিন্তু আমাদের এই দুই প্রতিবেশী কিন্তু আমাদের কিন্তু শক্তভাবে অবজেকশন দিয়েছিল যে বাংলাদেশের মহীশোপানের দরকার নেই, কারণ তারা তো দাবি আগে দিতে পারতো। দেখেন মায়ানমার আমরা বলি তারা তো ডেমোক্রেসি না, কিন্তু তারা কিন্তু 8 সালে দাবি দিছে। তার মানে এই যে আপনারা টক শো করেন রাত 1টা-2টা পর্যন্ত, ওই দেশে তো টক শো নাই। তার মানে কি টক শো ছাড়াও কিন্তু জাতীয় স্বার্থ নিশ্চিত করা যায়। আমি যেটা মনে করি, দেখেন ভারতও 2009 সালে দাবি দিছে। কাজে আমরা যখন কোর্টে গেলাম, কোর্ট এই দুই দেশই বললো যে বাংলাদেশের তো মহীশোপানের দরকার নেই, তাহলে তো তারা আগেই দাবিটা দিতে পারতো, তারা কেন দেয়নি? বিশ্বাস করেন আমরা এই যে 1 সাল থেকে মানে 9 সাল পর্যন্ত 8 সাল পর্যন্ত আমরা কেন দেই নাই, এর কোনো যুক্তি আমরা কোর্টে উপস্থাপন করতে পারি। এখন তো স্যার ব্লেম দিয়ে তো কোনো লাভ নাই, আমি বলছি মানে দেওয়া হয় না, এটা জাতিকে জানালাম। হ্যাঁ, কিন্তু আমরা তখন এই রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ে কোর্টকে শোনালাম, যে এটা কবিতাটা হলো যে হে রাজেন্দ্র তব হাতে কাল অন্তহীন, গণনা কেহ না করে রাত্রি আর দিন। আমরা বললাম যে রাজেন্দ্র, গড অলমাইটি, প্রভু তো আকাশে আছে, উনি দিন রাত মাস বছর হিসাব করে না, কিন্তু আমরা তো মরণশীল মানুষ, আমাদের তো আমরা বাঁচি 60 বছর। আমরা জাতিসংঘে দাবি দিছি, আমাদের দাবি জাতিসংঘে এখনো ধরেন 1 নম্বর সিরিয়ালে আসেনি। যদি 30 বছর লাগে, এই 30 বছরই বাংলাদেশের মানুষ সাগর সম্পদ থেকে বঞ্চিত হবে। প্লাস আমরা একটা গরিব দেশ, 160 মিলিয়ন লোকের দেশ, আমরা আবারও কোর্টে আসতে পারবো না। কাজেই তোমরা মহীশোপানের দাবি ঠিক করে দাও। আমরা কিন্তু আমাদের এই বক্তব্য কিন্তু কোর্ট গ্রহণ করে প্রথমবারের মতো মহীশোপানের দাবি কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তারপরেও আমরা জাতিসংঘে যাচ্ছি। এটা আমি একটা সাইড বললাম আপনাকে, যে তখনই আমরা দেখেছিলাম যে আমাদের এই বিরাট এলাকায় যখন আমরা সিসমিক সার্ভে করেছি যে এখানে সম্ভাবনা আছে গ্যাসাইডেটের, সেখান থেকে শুরু। যাই হোক, এটা আমরা কার দিয়ে করাবো, কাকে দিয়ে করাবো, কে পারবে, কে আমাদের হেল্প করবে, এতে সময় লাগছে। কাজে এখানে একটা বড় ব্যাপার আছে, এটা আমাদের হয়তো হতে পারে। তাছাড়া আপনার আবার সময়ও কম। আমি আরো 2-একটা ইস্যু যেটা বলতে চাই, যে আমাদের ধরেন একটু বিরতি নিয়ে নেব। আচ্ছা, নিতে পারি। বিরতির পরে আরো 2-1টি ইস্যু, আর বদরুল ইমাম স্যার অনেক মনোযোগ দিয়ে শুনছেন অবশ্য, আমি জানি স্যার কিছু যোগ করবেন আপনার সঙ্গে। একটা ছোট্ট বিরতির পরে। সামিট পাওয়ারটাকে ব্লু ইকোনমি নিয়ে কথা বলছি। এতক্ষণ শুনছিলাম অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলম স্যারের কথা।
বজলুল ইমাম স্যার যোগ করবেন, অনেকক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলেন। যদি কোনো কিছু যোগ করার থাকে অথবা আপনি দ্বিমত পোষণ করেন স্যার। জি হ্যাঁ, না দ্বিমত পোষণ করা জন্য আমি বুঝছি না, কারণ খুরশিদ আলম সাহেব অবশ্যই তার অবস্থান থেকে যে আশাবাদ গুলা ব্যক্ত করেছেন এটা অবশ্যই মৃত্যু করবেনি, কারণ আমরা চাইও যে এই আশাবাদ গুলা থাকুক এবং তিনি আমাদেরকে শোনান। কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু আমাদের যে মানে সমাজ যেটা আমরা দেখতে পাই সেটাতে কিন্তু খুব একটা আশাবাদী হওয়া খুব ডিফিকাল্ট। এটা আমি এক্সপ্লেন করছি একটু পরে, কিন্তু তার আগে একটা বিষয়ে আলাপ করতে চাই, সেটা হচ্ছে যে গ্যাস হাইড্রোজেন কথা বলবো না সেটা হচ্ছে এটা ঠিকই যে গ্যাস হাইড্রোজেন একটা সম্পদ যেটা সাগরের ভিতরে প্রচুর পরিমাণে আছে। পৃথিবীতে যদি গ্যাস হাইড্রোজেন মানে এক্সট্রাকশন শুরু হয় তাহলে অন্য যে কোনো পদ্ধতির জ্বালানির দরকার হবে না, এত পরিমাণে। কিন্তু সমস্যা হলো যে পৃথিবীতে এখন পর্যন্ত কোনো দেশ কমার্শিয়ালি গ্যাস হাইড্রোজেন এক্সট্রাক্ট করতে পারে না। কিছু কিছু পাইলট প্রজেক্ট চলেছে, জাপানে একটা আছে, কানাডাতে একটা আছে, এগুলো আরো কত বছর চলবে, মানে কমার্শিয়ালাইজেশন করে কবে হবে তার কোনো ঠিক নেই। সুতরাং গ্যাস হাইড্রোজেন আমাদের দেশে থাকতে পারে, আমাদের সাথে নিচে থাকতে পারে, এটার উপর কিন্তু আমরা খুব একটা করতে পারি না। এগুলোকে বলে হচ্ছে নন কনভেনশনাল, অসতনে মানে সনাতনী জ্বালানি যেগুলো, যেমন তেল গ্যাস, এগুলো হচ্ছে কনভেনশনাল সনাতনী, আর ওগুলো হচ্ছে আনকনভেনশনাল। আমাদের যে সমস্যাটা সেটা আমরা এই সনাতনী জ্বালানিতেই আটকে আছি, আমরা ওই এর পরের অর্থাৎ ওখানে যাওয়ার মতো এখন আমাদের স্কোপ নাই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে অবশ্য গ্যাস হাইড্রোজেন এখন চিন্তা করার সময় আছে বলে মনে করি না। এখন আমাদের যেটা দরকার, আমাদের যে কনভেনশনাল গ্যাস গুলো যেটা আমরা তুলতে পারি, দেখতে পারি, জরিপ করে আমরা এটাকে ইয়ে করতে পারি, সেটা করা। এখন ধরেন এই প্রসঙ্গে আমাদের যে অবস্থানটা এটা বেশ পশ্চাৎপদ। আপনি যদি ভারত এবং মিয়ানমারের সাথে তুলনা করেন, স্যার এখানে আমাদের স্যার আমরা এতক্ষণের আলোচনা বুঝেছি যে ওকে আমাদের অবস্থানটা পশ্চাৎপদ এবং সেটার পেছনে কিছু তো যুক্তি স্যার মানে বললেনি এবং সেটাতে আমরা কনভিন্স। এইটার পশ্চাৎপদ থেকে যদি আমরা একটু এটাকে স্পিড আপ করতে চাই, এমনকি কিছু কাজ আমরা করছি এখন যেটার কারণে পশ্চাৎপদটা আমরা আরো দীর্ঘায়িত করছি না, ইচ্ছে করলেই এটাকে আরেকটু ত্বরান্বিত করা যেত। খুব ছোট্ট করে স্যার, সময় না মানে না যেহেতু তো বটে, কিন্তু এখন তো ওই অতীতের 6 বছর যে করি না এটা নিয়ে খুব একটা বক্তব্য না না স্যার, এটা নিয়ে তো কোনো ডিবেটই হচ্ছে না। এটা জি জি এখন কথা হচ্ছে যেটা করতে হবে, যেটা বললেন যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, বিদেশি কোম্পানিদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে ব্লক মিটিং এর মাধ্যমে এইটাতে বাদ সাধলো আপনার করোনা। তো আশা করা যাচ্ছে যে করোনার এই কালটা চলে গেলে পরে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো। অনেক ধন্যবাদ স্যার, আজকে একদমই সময় নাই, আমি খুব মানে অতৃপ্তি নিয়ে আমার অনুষ্ঠান ছাড়তে হচ্ছে। স্যার 2-3টা বলবেন, 1-2 লাইনে তো বলা যাবে না, আমার হাত সময়টা একদমই শেষ। ধন্যবাদ আপনাকে। আমি শুধু এটুকু বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের অধীনে একটা ব্লু ইকোনমির জন্য দেখাশোনা করার জন্য সমুদ্র সম্পদ আহরণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা একটা কমিটি আছে, মুখ্য সচিব এটার হেড। আমরা প্রতি 3 মাসে এখানে মিটিং করি। স্যার আমরা আগামী সপ্তাহে আপনাকে আবার পেতে চাই এই বিষয় নিয়ে। আমরা অসমাপ্ত রেখে আমাদের একেবারে খবর শুরু করতে হবে ঠিক সময়, সে কারণে ছেড়ে দিচ্ছি আজকে পাওয়ার টকের এই আলোচনাটা। আগামী সপ্তাহে হয়তো আবার দেখা হবে। ভালো থাকবেন।